আজকে পার্লামেন্টে অধ্যাপক মুজিবুর রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন এটাই জামাতের প্রকৃত বক্তব্য বলে উনি যেটা বলেছেন, আমিও কিঞ্চিত এটার সাথে আমি একমত। যদিও এটাই জামাতের পরিপূর্ণ ব্যাখ্যা নয়, জামাতের যদি ব্যাখ্যাটা দেখতে হয়, আমি তার আগে একটু ছোট্ট করে বলি। আপনি আমার পরিচয় হিসেবে যেটা বলেছেন, আমি শুধু জামাতের রাজনীতি পর্যবেক্ষণ করি না, আমি সব রাজনৈতিক দলের রাজনীতি পর্যবেক্ষণ করি। বাট আমি মূলত শিক্ষা নিয়ে আমার কর্মজগৎ আমি কাজ করি। তো আমি যে বক্তব্যটা দিচ্ছি এটা কিন্তু জামাতের কোনো প্রতিনিধির বক্তব্য না। আমি দর্শক শ্রোতার কাছেও বলে নিচ্ছি, আমি একজন পর্যবেক্ষক হিসেবে আমার বক্তব্যটা আমি দেব। আমার বক্তব্যকে জামাতের বক্তব্য হিসেবে নেবেন না। আমি বলছি যে জামাতের রাজনীতির পর্যবেক্ষণ, হ্যাঁ জি, আমি সব রাজনৈতিক দলেরই পর্যবেক্ষণ করে থাকি। আমি অরিজিন অফ, যদি বাংলাদেশ জামাত ইসলামের অরিজিন বলেন তাহলে ঠাকুর ভাই প্রায় কাছাকাছি গিয়েছেন বলে আমি ধরি, যে সেটা হচ্ছে জামাতের নামেও যদি বলেন বাংলাদেশ জামাত ইসলামী, মানে এখানে হচ্ছে মূল প্রিন্সিপালটা হচ্ছে ইসলামের উপরেই জামাত ইসলামী, তাদের রাজনৈতিক দর্শন, তাদের রাজনৈতিক কর্মসূচি, তাদের লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি, এই জিনিসগুলো ব্যাখ্যা করেছেন। এবং এটা তাদের গঠনতন্ত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু খুব পরিষ্কার যে ইনসাইটফুলি এবং তারা অন্তস্থভাবে তারা ইসলামিক মূল্যবোধের ভিত্তিতেই কিন্তু তারা তাদের রাজনীতিটা করে থাকেন। আমি এখানে বলবো বাংলাদেশের রাজনীতিতে কিন্তু দুটো ডোমেইন আছে রাজনীতির। একটা হচ্ছে আওয়ামী লীগের যে রাজনীতিটা ছিল বাংলাদেশের প্রশ্নে, তার সাথে বিএনপি এবং জামাতের রাজনীতির এখানে কিন্তু দুটা দলের পাশাপাশি আছে। বিএনপির রাজনীতিটা কিন্তু বিএনপির অরিজিনটাও উঠেছিল কিন্তু ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এবং আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে। আর জামাত বলে যে আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মের ভিত্তিতেই রাজনীতি করি। মানে এই জায়গাটাতে হচ্ছে একটা মাত্রাগত পার্থক্য। কিন্তু ঠাকুর ভাই যেভাবে বলছিলেন যে কোনো রাজনৈতিক দল রাজনীতির ক্ষেত্রে ধর্মকে ব্যবহার করে আর জামাত ধর্মের ভিত্তিতেই রাজনীতিটা করে, মাত্রাগত পার্থক্য এখানে। আমি আরেকটি জিনিস বলবো, আমরা যদি একটু মানে আরো গোড়াতে যাই, যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা আমি আগেও বলেছি যে শুধুমাত্র এখন যেমন ৭১ ভার্সেস ২৪, আমি এভাবে দেখি না। আমি বলবো যে এই ভূখণ্ডের মানুষের রাজনীতি, এবং ভাসানী সাহেবের কথা বললেন, অনেক বক্তব্য এগুলো কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে রয়ে গেছে। সেটা হচ্ছে এই ভূখণ্ডের মানুষ কিন্তু এটাই গঠনই হয়েছে সংখ্যালঘিষ্ঠ এই ভূখণ্ডের মুসলিম জনসংখ্যার ভিত্তিতে। এবং আপনি দেখবেন ৪৭-এর আগে ভারত ভাগ হবে না বাংলা ভাগ হবে, এই প্রশ্নটা যখন দেখা দিল তখন যে ভাগ যে হলো সেটার ক্ষেত্রে কিন্তু ধর্ম একটা প্রভাবক হিসাবে কাজ করেছে। সুতরাং এটাকে কিন্তু এই বাস্তবতাকে আমরা ইতিহাস থেকেও বিচ্ছিন্ন করতে পারি না। আমি চলে আসি মূল জায়গাতে। কিছু জায়গাতে আমি বলবো ঠাকুর ভাইয়ের ব্যাখ্যায় আমি একটু দ্বিমত পোষণ করব। সেই ব্যাখ্যার কোথায় দ্বিমত পোষণ করব, আমি ক্ষেত্রে বলবো যে আমি ঠাকুর ভাইকে বলবো একটা কথা, যে গোটা পৃথিবীব্যাপী ইসলামোফোবিয়া যেটা ছড়ানো হয়েছিল তার রেজাল্টটা কি আমরা দেখেছি। ইসলামের প্রতি ঘৃণার যে রাজনীতিরা বুশ শুরু করলো হান্টিংটনের তত্ত্ব, ক্লাস অফ সিভিলাইজেশনের নামে, তার ফলাফলটা কি হলো? গোটা পৃথিবীতে সবচেয়ে বিকাশমান ধর্ম কিন্তু ইসলাম। এবং আজকে ট্রাম্প বলেন আর পুতিন বলেন, ইসলামের সাথে তারাই কিন্তু এখন কম্প্রোমাইজ করছে। ঠিক একইভাবে বাংলাদেশের ৫৪ বছরের রাজনীতি কিন্তু একটা জামাত ফবিক রাজনীতি। আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির মানে হচ্ছে একটা ভয়ঙ্কর বাহিনী, কিন্তু বাস্তবতাটা কি বাংলাদেশের রাজনীতিতে? আজকে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু জামাত এবং ছাত্র রাজনীতিতে কিন্তু ভয়ঙ্কর বাহিনীতে তৈরি করেছে আমরা একটা দানব, আমাদের কৃত্রিম ভাবে আমরা আমাদের এই যে ফোবিয়া, আমরা ভয়ঙ্কর এই ভীতিটা আমরা কিন্তু তৈরি করেছি। এবং এই ক্ষেত্রে আমি বলবো মিডিয়ারও একটা দায় আছে, কিন্তু বাস্তবে কিন্তু কোনো জিনিসই প্রমাণিত নয়। আমি ঠাকুর ভাইয়ের ওই কথাটার সাথে আমি পরিপূর্ণ দ্বিমত করছি। যেমন উনি কিছু ঘৃণাসূচক শব্দ উনি হয়তো সিরিয়াসলি করেননি, অধ্যাপক শব্দটা দেখেন, কিছু জায়গা কিন্তু শব্দগুলো সামাজিক পদবিও ব্যবহার হয়। এখন সাধারণভাবে কলেজে কেউ শিক্ষকতা করলে আমরা কিন্তু বাইরে সামাজিকভাবে তাকে বলি অধ্যাপক সাহেব। এবং উনি এমন একজন ব্যক্তির কথা বললেন যে অধ্যাপক গোলাম আজম,
উনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে কোনো সময় পদবিটা কিন্তু আইন বা চাকরির বিধি অনুযায়ী নির্ধারণ হয় না, এবং উনি বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার রাষ্ট্র নীতির কিন্তু একটা তত্ত্বের উদ্ভাবক। সুতরাং এভাবে ঘৃণা না ছড়িয়ে আমি বলবো, আপনি কি মনে করেন যে গোলাম আজম আর কি প্রপারলি অধ্যাপক ছিলেন? আমি আপনাকে বলছি, যখনই একজন আমরা কিন্তু না, আমি উনি জানেন, আমি বলি আপনি এই দায়িত্বটা নেবেন কিনা যে গোলাম আজম প্রপারলি অধ্যাপক, এই দায়িত্ব আপনি নিচ্ছেন? আমি না, অধ্যাপক অবশ্যই উনি অধ্যাপক। আমি বলি সেটা কিভাবে অধ্যাপক, আমি সেটাই ব্যাখ্যা দিচ্ছি। যেটা বলেছেন উনি সর্বশেষ কারমাইকেল কলেজে অধ্যাপনা পেশা কি, অধ্যাপনা পেশা কি, শিক্ষকতা। রাসেল ভাই আমাকে শেষ করতে দেন প্লিজ। আমি বলেছি চাকরির পদ পদবি দ্বারা সবকিছু নির্ধারিত হয় না। সামাজিকভাবে কি লেকচারার, শুরুর ফিডার পদটা কি লেকচারার, তারপরে কি সহকারী অধ্যাপক, তারপরে কি সহযোগী অধ্যাপক, অধ্যাপক কি এক? আপনি তাই বলতে তিনি যখন পেশা যখন বলেন তখন কিন্তু তিনি, আমি বলছি আপনি নিজে তো শিক্ষক পরিচয় দিচ্ছেন, আপনি নিজে বলছেন যে আপনি শিক্ষক। প্রভাষক আর অধ্যাপক কি এক? সহযোগী অধ্যাপক আর অধ্যাপক কি এক? আমি বলেছি সামাজিক পরিচিতি এবং সহকারী অধ্যাপক আর পেশা যখন বলেন তখন একজন মানুষ কিন্তু অধ্যাপক, যিনি লেকচারার, যিনি সহকারী অধ্যাপক, যিনি সহযোগী অধ্যাপক, যিনি অধ্যাপক, সবাই বলেন পেশা কি অধ্যাপনা, শিক্ষকতা। জেনেরিক, দিস ইজ জেনেরিক টার্ম। এটা হচ্ছে, এটাকে বলা হয় জেনেরিক টার্ম। আমি আবারও আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি যে সাধারণত যখন একজন ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তিরা যখন, যেমন মৌলানা, আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ওনার কিন্তু মৌলানা কিন্তু এই প্রচলিত যে মৌলানা এই পদবী না, উনি কিন্তু মৌলানা একটা কিন্তু পদবী, একজন বিজ্ঞ একজন, এবং মৌলানা কিন্তু শব্দের অর্থটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন এটা সামাজিক মর্যাদাটা অনেক বেশি। আমি এই জায়গায় বলেছি যে কিন্তু ছিল যে গোলাম আজম কি অধ্যাপক ছিলেন? উনি সর্বশেষ কারমাইকেল কলেজে যখন তিনি সর্বশেষ চাকরি করেন এবং 52 সালে ভাষা আন্দোলনের সময় উনি গ্রেপ্তার হন, এবং সেই সময় কিন্তু উনি সহকারী অধ্যাপক ছিলেন। অধ্যাপক, সহকারী অধ্যাপনা আমি তারপরে থেকে, এবং অধ্যাপনা তো আমরা বুঝলাম, কিন্তু অধ্যাপক আমি আপনাকে বলেছি সামাজিক পরিচয় আর চাকরির পদ, সামাজিক পরিচয় তিনি অধ্যাপক। আমি শুরু থেকে একই কথা আপনাকে বলেছি। এই জায়গাটাতে মানুষকে শোনেন, মানুষকে যদি মেলাইন করতে চান, মানুষকে যদি ছোট করতে চান, এইটা কিন্তু আপনি নানাভাবে করতে পারেন। আমি বলবো এটাতে কিন্তু কেউ ছোট হয় না আর আমরা কেউ বড় হই না। মানুষকে কিন্তু এটা সম্মান। আমাকে কি বলে, উনি যেমন বললেন, আমি ইঞ্জিনিয়ারিং এডুকেশন নিয়েছি, প্রফেশনাল। শোনেন, আপনি যদি প্রশ্ন করেন, ঠাকুর ভাই আরেকটা জিনিস বলেছেন, বুয়েট বা ডুয়েট, সবাই কিন্তু ইঞ্জিনিয়ার নয়। ইঞ্জিনিয়ার হতে গেলে তাকে কিন্তু প্রফেশনাল ইঞ্জিনিয়ার আরেকটা কিন্তু সার্টিফিকেট নিতে হয়। আমাদের দেশে দেখবেন সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম করছে, তারা ইঞ্জিনিয়ার লিখছে। তো সুতরাং এই জায়গাগুলোতে আমি কিন্তু মূল কথাটা বলতে পারিনি, আমি শেষ করে দিই আপনার এই পর্বটাতে। সেটা হচ্ছে আমি এই ছোট জায়গাগুলোতে অ্যাড্রেস করতে চাই না, ওনার ব্যক্তিগত ওনার অভিমত উনি ব্যক্ত করেছেন। আমি বলছি যে কথাটা, বাংলাদেশের রাজনীতিতে ইসলামোফোবিকের একটা ক্লোনিং করে বাংলাদেশে একটা জামাত ফোবিক রাজনীতি আছে। জামাতের প্রতি ঘৃণা ছড়াও, জামাতের প্রতি অপতথ্য ছড়াও, জামাতের প্রতি ভুল তথ্য ছড়াও। এই জিনিসগুলো দেওয়ার ফলাফলটা কি হয়েছে? জামাত বাংলাদেশের রাজনীতির এখন একটি অনিবার্য অংশ। সংসদের কিন্তু বিরোধী দল মানেই হচ্ছে দে আর দ্য অল্টারনেটিভ পার্ট অফ দ্য পলিটিক্স, দে আর দ্য ইন্টিগ্রাল পার্ট অফ বাংলাদেশ পলিটিক্স। সুতরাং আমি বলবো যে আমরা মুজিবুর রহমান সাহেবের কথা দিয়ে আমি কনক্লুশন করি যে যেটা ঠাকুর ভাই বলেছেন, যে মুজিবুর রহমান বলেছেন আজকে যে কথাটা, বঙ্গবন্ধু নিজেও ৭০ নির্বাচনের আগে বলছে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে কোরআন হাদিস বিরোধী কোনো আইন করা হবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উনি একবার বলেছেন যে শরিয়ার ব্যাপারে একটা কথা বলেছেন, পরে আবার সংশোধন করে উনি কিন্তু বলেছেন যে বিএনপি শরিয়া বিরোধী কোনো আইন প্রণয়ন করবে না। এটাও আমি বলছি জেনেরিক ওয়ার্ড। শরিয়াটা কি? শরিয়া ইংরেজি আরবি শব্দ, তার বাংলা হচ্ছে বিধিবিধান। সুতরাং ইসলামী বিধিবিধান আমাদের সমাজে কি নাই? আছে তো। মুজিবুর রহমান যেটা বলতে চেয়েছেন যে 54 বছরে সবাই বলেছে ইসলামের কথা, কিন্তু ইসলামের আইন একটাও পাশ করা হয়নি। এবং উনি উদাহরণও দিয়েছেন যে নামাজ পড়াটা, আমরা কি নামাজটা পড়াটাকে কি আমরা কি একটা নিয়ম কোড, সামাজিক কোডের মধ্যে আনতে পারি না? এই জিনিসগুলোকে আমি মনে করি যে আমাদের এইভাবে বিচ্ছিন্নভাবে এবং ব্যাখ্যাটাকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। আমি এটাকে মনে করি বাংলাদেশের রাজনীতিরই এটি একটা অংশ। এবং এটার সাথে যেটা ঠাকুর ভাই যে কথাটা বলেছেন যে মোনাফিকি রাজনীতি বা এইটা না, এটা আমি মনে করি জামাতের অরিজিনটাই হচ্ছে ইসলামের রাজনীতি। ইসলামটাকেই তারা পলিটিক্যালি, সোশ্যালি
তারা কিন্তু রিপ্রেজেন্ট Use করছে। করবে।